ভাবুন তো, যদি আমাদের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ ঈশ্বর আগে থেকেই লিখে রাখেন, তাহলে আমরা কি সত্যিই স্বাধীন? একজন খুন করলে সেটা কি তার পছন্দ, নাকি শুধু সেই লেখাই পূর্ণ হলো? আর যদি তাই হয়, তবে দোষ কার? মানুষ নাকি ভাগ্য? বিশ্বজুড়ে কোর্টরুমে বিচারক এবং জুরিরা অপরাধ এবং নির্দোষিতা নিয়ে, শাস্তি এবং ক্ষমা নিয়ে সিদ্ধান্ত নেন, যা স্বাধীন ইচ্ছা এবং দায়বদ্ধতার ধারণার উপর ভিত্তি করে তৈরি। আমরা স্বাধীনভাবে করা কাজ আর চাপে পড়ে করা কাজের মধ্যে সুস্থ মস্তিষ্কের সিদ্ধান্ত আর মানসিক অসুস্থতায় ক্ষতিগ্রস্ত মস্তিষ্কের সিদ্ধান্তের মধ্যে পার্থক্য করি। আমাদের পুরো বিচার ব্যবস্থা এই ধারণার উপর দাঁড়িয়ে আছে যে মানুষ তার স্বাধীনভাবে নেওয়া সিদ্ধান্তের জন্য দায়ী। কিন্তু নিউরোসায়েন্স এই ধারণাটাকে এমনভাবে জটিল করছে যা কয়েক দশক আগেও অচিন্তনীয় ছিল। যদি একটা ব্রেন স্ক্যান দেখাতে পারে যে কারোর হিংস্র আচরণের কারণ তার অ্যামিগডালাতে চাপ সৃষ্টি করা একটা টিউমার, যা তার আবেগ নিয়ন্ত্রণকে প্রভাবিত করছে, তাহলে কি সেই ব্যক্তি তার কাজের জন্য পুরোপুরি দায়ী থাকবে? যদি আমরা প্রত্যেকটা সিদ্ধান্তকে তার পূর্ববর্তী কারণ, জিনগত প্রবণতা, শৈশবের অভিজ্ঞতা, স্নায়ু সংযোগের নির্দিষ্ট বিন্যাস পর্যন্ত খুঁজে বার করতে পারি, তাহলে দায়িত্ব ঠিক কোথায় শুরু বা শেষ হয়? যখন আমরা ভালোবাসা এবং সম্পর্কের কথা ভাবি, তখন প্রশ্নটা আরও জটিল হয়ে যায়। যখন আপনি কারোর প্রতি আকৃষ্ট হন, যখন আপনি তাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নেন, যখন আপনি তাকে ক্ষমা করা বা তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন, সেই পছন্দটা কি আপনার সত্তার কোনো অপরিহার্য অংশ থেকে আসছে, নাকি এটা শুধু আপনার মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়ার অবশ্যম্ভাবী ফাল? এটা কি আদৌ কোনো ব্যাপার? ভালোবাসা কি একই সাথে নিউরোকেমিস্ট্রি দ্বারা নির্ধারিত এবং বাস্তব, অর্থপূর্ণ এবং আপনার নিজের হতে পারে? এই প্রশ্নটা বহু শতাব্দী ধরে দার্শনিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আর এখন স্নায়ুবিজ্ঞানীরা সরাসরি পছন্দের এই যন্ত্রটার ভিতরে উঁকি মারতে শুরু করেছেন। তারা যা খুঁজে পাচ্ছেন তা কারোর কল্পনার থেকেও অনেক বেশি রহস্যময় এবং অস্বস্তিকর। আপনি যা নিয়ন্ত্রণ করেন আর যা আপনাকে নিয়ন্ত্রণ করে, তার মাঝখানে সীমারেখাটা হয়তো আপনার কল্পনার থেকেও অনেক বেশি ঝাপসা। সারা বিশ্বের গবেষণাগারে সায়েন্টিস্টরা দেখছেন কিভাবে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যখন তাদের ব্রেন স্ক্যান করা হচ্ছে। আর তারা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছেন, মানুষ তার পছন্দের বিষয়ে সচেতন হওয়ার বেশ কয়েক সেকেন্ড আগেই মস্তিষ্ক সেই সিদ্ধান্ত নিয়ে ফেলছে বলে মনে হচ্ছে। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটা এই মুহূর্তে বাস্তব সময়ে ঘটে চলেছে। প্রতিবার যখন আপনি ভাবছেন যে আপনি স্বাধীনভাবে কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, এর প্রভাবগুলো যেন শান্ত জলে ঢেবের মতো ছড়িয়ে পড়ে, যা ফৌজদারি বিচার ব্যবস্থা থেকে শুরু করে ব্যক্তিগত দায়বদ্ধতার ধারণা থেকে, ভালোবাসার মানে থেকে, নৈতিক আচরণের ভিত্তি পর্যন্ত সবকিছুকে ছুঁয়ে যায়। আজ রাতে যখন আপনার মন দিনের দুশ্চিন্তাগুলোকে ছেড়ে দেবার জন্য তৈরি হচ্ছে, আমরা একসাথে এই গভীরতম রহস্যটা অন্বেষণ করব। আমরা সেই ল্যাবরেটরিগুলোর মধ্যে দিয়ে হাঁটব যেখানে বিজ্ঞানীরা আক্ষরিক অর্থে চিন্তাকে তৈরি হতে দেখছেন। সেই সব ব্রিলিয়েন্টলি মেধাবী চিন্তাবিদদের মনের গভীরে যাব, যারা এই প্রশ্নগুলো নিয়ে লড়াই করেছেন, এবং কল্পনা করার চেষ্টা করব যে পছন্দের আসল প্রকৃতিটা বুঝতে পারার অনুভূতিটা ঠিক কেমন হতে পারে। আপনারা যারা আজ রাতে এটা শুনছেন, আমি জানতে চাই আপনারা পৃথিবীর কোন প্রান্তে রয়েছেন। আমাদের এই ছোট্ট আলোচনাটা কেমন লাগছে নিচে কমেন্টে জানাতে পারেন। আপনার ভাবনাগুলো জানতে পারলে আমার খুব ভালো লাগবে। 1980-র দশকে বেঞ্জামিন লিবেট নামে একজন গবেষক একটা পরীক্ষা চালান, যা দর্শন, মনস্তত্ত্ব এবং স্নায়ুবিজ্ঞানে কয়েক দশক ধরে আলোড়ন ফেলেছিল। তিনি অংশগ্রহণকারীদের একটা সাধারণ কাজ করতে বলেন, কবজি ভাঁজ করা, এবং একই সাথে তাদের মস্তিষ্কের কার্যকলাপ এবং কাজটা করার ইচ্ছাটা কখন মনে আসছে দুটোই মাপতে থাকেন। তিনি যা আবিষ্কার করলেন তা ছিল চমকে দেওয়ার মতো। মস্তিষ্কে কাজটা করার ইচ্ছাটা মনে আসার কয়েকশো মিলিসেকেন্ড আগেই একটা বিশেষ কার্যকলাপ দেখা যায়। আপনি এক গ্লাস জল খাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনার মস্তিষ্ক সেই কাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এর প্রভাবটা বেশ গভীর আর অস্বস্তিকর বলে মনে হয়েছিল।
যদি আমাদের মস্তিষ্ক আমাদের সচেতন হওয়ার আগেই সিদ্ধান্ত নেয়, তাহলে স্বাধীন ইচ্ছার কি হবে? আমরা কি নিজেদের মনের ভেতর সবারই যারা পছন্দের ভ্রম নিয়ে বসে আছে, আর আমাদের স্নায়বিক যন্ত্র তার পূর্ব নির্ধারিত প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে? কিন্তু মোমবাতির আলোতে তৈরি ছায়ার মতো এই আবিষ্কারগুলো যতটা আলো ফেলে, ততটাই রহস্য তৈরি করে। অন্য গবেষকরা বলেছেন, লিবেট যা মেপেছিলেন তা হয়তো সিদ্ধান্তটা নিজেই নয়, বরং কোনো সম্ভাব্য কাজের জন্য মস্তিষ্কে প্রস্তুতি। যেমন একজন পিয়ানো বাদকের আঙুল কোনো সুর তলার আগে কিবোর্ডের ওপর ভেসে থাকে। সচেতন মন হয়তো কাজের সূচনাকারী নয়, বরং তার এডিটর, যে অচেতন প্রক্রিয়া থেকে উঠে আসা কাজগুলোকে শেষ মুহূর্তে নাকচ করে দিতে পারে। ভাবুন, আপনি কিভাবে একটা ভিড় ঘর দিয়ে হেঁটে যান। আপনার মস্তিষ্ক হাজার হাজার সংবেদী তথ্য বিশ্লেষণ করে, পথ ঠিক করে, ভারসাম্য বজায় রাখে, সবই আপনার সচেতনতার বাইরে। তবুও যদি আপনি ঘরের ওপারে কোনো বন্ধুকে দেখতে পান, তাহলে হঠাৎ করে দিক পরিবর্তন করার ক্ষমতা আপনার থাকে। হয়তো চেতনা আমাদের পছন্দগুলোকে তৈরি করে না, বরং তাদেরকে আকার দেয়। যেমন একজন মালি সেই গাছপালার যত্ন নেয় যা অনেক গভীর মাটি থেকে জন্মায়। আধুনিক স্নায়ুবিজ্ঞান দেখিয়েছে যে মস্তিষ্ক কোনো একজন কমান্ডার নয়, বরং অসংখ্য এলাকার এক বিশাল জাল, যেখানে প্রত্যেকটা অংশই চিন্তার কাজের ঐকতানে সুর মেলায়। প্রিফ্রন্টাল কর্টেক্স লাভ লোকসান বিচার করে, লিম্বিক সিস্টেম সিদ্ধান্তে আবেগের রং মেশায়, আর বেসাল গ্যাংলিয়া বিভিন্ন বিকল্পের মধ্যে থেকে একটা কাজ বেছে নিতে সাহায্য করে। সিদ্ধান্তটা এই জটিল নিউরাল নেটওয়ার্কের নাচ থেকেই তৈরি হয়, যার কোনোটাকেই একা সিদ্ধান্ত নিচ্ছে বলা যায় না। পছন্দের এই বিকেন্দ্রিত প্রকৃতি একটা ধাঁধা তৈরি করে। যদি সিদ্ধান্ত অনেকগুলো মস্তিষ্কের অঞ্চলের পারস্পরিক ক্রিয়া থেকে তৈরি হয়, আর প্রত্যেকটা অঞ্চলই জৈবিক আর শারীরিক নিয়ম মেনে চলে, তাহলে স্বাধীন ইচ্ছাটা ঠিক কোথায় থাকে? এটা কি জটিলতার মধ্যে থেকে তৈরি হওয়া নতুন কোনো বৈশিষ্ট্য? যেমন ঝাঁকে ওড়া পাখিরা এমন নকশা তৈরি করে যা একটা পাখি একা তৈরি করার কথা ভাবেনি? নাকি আসল স্বাধীনতার উৎসের জন্য আমাদের মস্তিষ্কের বাইরে তাকাতে হবে? ডক্টর মাইকেল গাজানিগা, কগনিটিভ নিউরোসায়েন্সের অন্যতম প্রতিষ্ঠাতা, কয়েক দশক ধরে স্প্লিট ব্রেন রোগীদের নিয়ে গবেষণা করেছেন। এই মানুষগুলোর মস্তিষ্কের দুই গোলার্ধের মধ্যেকার সেতু কার্পাস ক্যালোসাম মারাত্মক মৃগী রোগের চিকিৎসার জন্য কেটে ফেলা হয়েছিল। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি সান্তা বারবারার গবেষণাগারে গাজানিগা এমন একটা আবিষ্কার করেন যা তাকে তার বাকি জীবনের জন্য তাড়া করে বেড়ায়। যখন তিনি এই পরীক্ষিত রোগীদের মস্তিষ্কের দুই গোলার্ধকে আলাদা আলাদা বিরোধী তথ্য দেখাতেন, তখন একটা অসাধারণ ঘটনা ঘটত। কথা বলতে পারা বাম গোলার্ধটি সঙ্গে সঙ্গে ডান গোলার্ধর করা কাজের জন্য একটা ব্যাখ্যা তৈরি করত, যদিও সেই ব্যাখ্যাটা সম্পূর্ণ ভুল হতো। গাজানিগা এই ঘটনাটার নাম দেন দি ইন্টারপ্রেটার বা ব্যাখ্যাকারী, এবং তিনি যা দেখেছিলেন তা ছিল অত্যন্ত অস্বস্তিকর। দেখে মনে হচ্ছিল বাম মস্তিষ্ক ক্রমাগত আমাদের আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য গল্প তৈরি করে চলেছে, যাতে মনে হয় যে আমরা জেনে বুঝে যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নিচ্ছি, যদিও আচরণের আসল কারণগুলো সম্পূর্ণ ভিন্ন ছিল। গাজানিগা পরে লিখেছিলেন, মানুষের মস্তিষ্ক অনবরত এটা বোঝার চেষ্টা করে যে আমরা যা করি তা কেন করি, এবং সত্যিটা জানা না গেলেও সে একটা গল্প তৈরি করে নেবেই। এই আবিষ্কারটা নিউরোসায়েন্সে আলোড়ন ফেলে দিয়েছিল, কারণ এটা একটা ট্রাবলিং ব্যাপারকে সামনে এনেছিল। হয়তো আমাদের নিয়ন্ত্রণে থাকার অনুভূতিটা, আমাদের সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার ধারণাটাই নিজেই একটা স্নায়ুবিক পরিশিষ্ট, এমন একটা গল্প যা আমরা নিজেদেরকে শোনাই সেই সব কাজের ব্যাপারে যা আসলে আমাদের অচেতন প্রক্রিয়াগুলো অনেক আগেই নির্ধারণ করে ফেলেছে। কিছু গবেষক পরামর্শ দেন যে উত্তরটা কোয়ান্টাম মেকানিক্সে লুকিয়ে থাকতে পারে। কোয়ান্টাম ফিজিক্সের অদ্ভুত জগৎ নিশ্চিততার চেয়ে সম্ভাবনার উপর ভিত্তি করে কাজ করে, এবং কিছু তাত্ত্বিক প্রস্তাব দেন যে মস্তিষ্কের কোয়ান্টাম প্রভাবগুলো নিউরাল প্রসেসিংয়ে আসল র্যান্ডামনেস বা এলোমেলো ভাব নিয়ে আসতে পারে, যা স্বাধীন ইচ্ছার জন্য জায়গা তৈরি করে। রজার পেনরোজ এবং স্টুয়ার্ট হ্যামারঅর্ফ যুক্তি দিয়েছেন যে মাইক্রোটিউবিউল নামক কোষীয় কাঠামোতে কোয়ান্টাম প্রক্রিয়াগুলো চেতনা এবং পছন্দের শারীরিক ভিত্তি হতে পারে,
তবে বেশিরভাগ স্নায়ুবিজ্ঞানী চেতনার কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে সন্দিগ্ধ। মস্তিষ্ক এই তত্ত্বগুলোর জন্য প্রয়োজনীয় সূক্ষ্ম কোয়ান্টাম প্রভাবগুলোকে নিউরাল প্রসেসিংকে প্রভাবিত করার মতো যথেষ্ট দীর্ঘ সময় ধরে রাখার জন্য খুব উষ্ণ এবং কোলাহলপূর্ণ একটা পরিবেশ বলে মনে হয়। আর যদি কোয়ান্টাম র্যান্ডমনেস মস্তিষ্কের কার্যকারিতায় কোনো ভূমিকাও পালন করে, তাহলে এটা স্পষ্ট নয় যে র্যান্ডম ঘটনা কিভাবে স্বাধীন ইচ্ছা গঠন করবে, যা পূর্বনির্ধারিত ঘটনার চেয়ে বেশি কিছু হবে। এলোমেলো পছন্দ হয়তো অপ্রত্যাশিত হতে পারে, কিন্তু সেগুলো কি সত্যিই স্বাধীন? আরেক ধরনের প্রমাণ আসে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত মানুষের গবেষণা থেকে। যখন প্রিফ্রন্টাল কর্টেক্সের নির্দিষ্ট অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়, তখন রোগীদের ব্যক্তিত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন দেখা যায়। তারা আবেগপ্রবণ হয়ে উঠতে পারে, দীর্ঘমেয়াদী পরিণতির কথা ভাবতার ক্ষমতা হারিয়ে ফেলে, তারা সহানুভূতি বা নৈতিক যুক্তির ক্ষমতা হারাতে পারে। ফিনিয়াস গেজ, বিখ্যাত রেলপথ কর্মী, যিনি 1848 সালে তার মাথার খুলির ভিতর দিয়ে একটা লোহার রড চলে যাওয়ার পরেও বেঁচেছিলেন, তার ফ্রন্টাল লোব ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দায়িত্বজ্ঞানহীন এবং অশ্লীল হয়ে ওঠেন, যার ফলে তার বন্ধুরা বলতেন তিনি আর গেজ নয়। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে আমাদের পছন্দের ক্ষমতা এবং এমনকি আমরা কে, এই অনুভূতি নির্দিষ্ট মস্তিষ্কের অঞ্চলের শারীরিক অখণ্ডতার উপর গুরুতরভাবে নির্ভরশীল। যদি অরবিটোফ্রন্টাল কর্টেক্সে একটা ছোট ক্ষত একজন দায়িত্বশীল ব্যক্তিকে এমন মানুষে পরিণত করতে পারে যিনি ক্রমাগত ভুল সিদ্ধান্ত নেন, তাহলে আমরা যাকে চরিত্র এবং পছন্দ বলি তার কতটা আসলে মস্তিষ্কের রসায়ন এবং শারীরবৃত্তের ফল। তবুও যে স্নায়ুবিজ্ঞানী এই রোগীদের নিয়ে গবেষণা করেন, তারা একটা অসাধারণ জিনিসও লক্ষ্য করেন: মানুষের মানিয়ে নেওয়া এবং সেরে ওঠার ক্ষমতা। মস্তিষ্কের প্লাস্টিসিটি তাকে ক্ষতির প্রতিক্রিয়ায় নিজেকে পুনর্সংযুক্ত করতে সুযোগ দেয়, কখনো কখনো বিকল্প পথে কার্যকারিতা পুনরুদ্ধার করে। মানুষ তাদের ঘাটতি পূরণ করতে শিখতে পারে, আঘাত সত্ত্বেও ভালো সিদ্ধান্ত নেওয়ার কৌশল তৈরি করতে পারে। এটা থেকে বোঝা যায় যে স্বাধীন ইচ্ছা যাই হোক না কেন, এটা হয়তো কোনো একটা মস্তিষ্কের অঞ্চলের বিষয় নয়, বরং পুরো সিস্টেমের গতিশীল অভিযোজনক্ষম প্রকৃতির বিষয়। আপনি যখন এই আবিষ্কারগুলো নিয়ে ভাবছেন, লক্ষ্য করুন এগুলো আপনার শরীরে কেমন অনুভব হচ্ছে। রেডিনেস পোটেনশিয়াল সম্পর্কে জানা কি আপনার সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতাকে বদলে দেয়, নাকি কর্তৃত্বে থাকার অনুভূতিটা আগের মতোই শক্তিশালী থাকে? নিউরোসায়েন্সের প্রমাণগুলো আকর্ষণীয় এবং ইঙ্গিতপূর্ণ, কিন্তু এগুলো অসম্পূর্ণও বটে। প্রতিটি পরীক্ষা নতুন প্রশ্ন তোলে এবং প্রতিটি আবিষ্কার একাধিক ব্যাখ্যার সুযোগ দেয়। হয়তো এই অনিশ্চয়তাটাই আমাদের পছন্দ এবং চেতনার প্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বলছে। স্বাধীন ইচ্ছার বিতর্কটি স্নায়ুবিজ্ঞানের সবচেয়ে মেধাবী কিছু মনকে আকর্ষণ করেছে। প্রত্যেকেই এই প্রাচীন ধাঁধার প্রতি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন। এক পক্ষে দাঁড়িয়ে আছেন স্যাম হ্যারিস, স্নায়ুবিজ্ঞানী এবং দার্শনিক, যিনি অত্যন্ত স্পষ্টতার সাথে যুক্তি দেন যে স্বাধীন ইচ্ছা সত্যিই একটি বিভ্রম। হ্যারিস তার যুক্তি উপস্থাপনের জন্য স্নায়ুবিজ্ঞান এবং জ্ঞানীয় মনোবিজ্ঞানের দশকের গবেষণার উপর নির্ভর করেন, কিন্তু তিনি আরও কিছু ব্যক্তিগত নিয়ে আসেন: ধ্যান এবং মনন প্রশিক্ষণের সাথে তার নিজের অভিজ্ঞতা। পদার্থবিদ্যাও এই আলোচনায় ঢুকে পড়েছে। নিউটনের কল্পনা করা পূর্ব নির্ধারিত মহাবিশ্ব, যেখানে প্রতিটি কণার বর্তমান অবস্থান ও গতি জানলে তার ভবিষ্যৎ গণনা করা সম্ভব, তা এখন এক রহস্যময় মহাবিশ্বের ধারণাকে জায়গা দিয়েছে। কোয়ান্টাম মেকানিক্স আমাদের বলে যে ক্ষুদ্রতম স্তরে বাস্তবতা পূর্ব নির্ধারিত না হয়ে সম্ভাবনাময়। একটা ইলেকট্রন যখন একটা পরমাণুর চারপাশে কোন পথে ঘুরবে তা ঠিক করে, তখন তার সিদ্ধান্তটা সত্যিই এলোমেলো বলে মনে হয়, যার পিছনে আগের কোনো কারণ নেই। অনেকে ভেবেছেন যে এই কোয়ান্টাম অনিশ্চয়তা হয়তো স্বাধীন ইচ্ছার জন্য প্রয়োজনীয় ফাঁকটা তৈরি করে দিতে পারে। হয়তো আমাদের পছন্দগুলো মস্তিষ্কের কোয়ান্টাম ঘটনা থেকে উদ্ভূত হয়, যা নিউরাল প্রক্রিয়ার অন্যথায় পূর্ব নির্ধারিত প্রবাহে আসল এলোমেলো ভাব নিয়ে আসে। কিন্তু অনেকে যুক্তি দেন যে এলোমেলো হওয়া মানেই স্বাধীন নয়। কোয়ান্টাম সুযোগ থেকে তৈরি হওয়া একটি পছন্দ
ক্লাসিক্যাল পূর্বনির্ধারিত ব্যবস্থা থেকে তৈরি হওয়া পছন্দের চেয়ে বেশি স্বাধীন নয়। এটা কেবল অপ্রত্যাশিত, পূর্বনির্ধারিত নয়। তবুও কোয়ান্টাম মেকানিক্স আরও একটি আকর্ষণীয় সম্ভাবনার কথা বলে। পরিমাপের সমস্যা বা মেজারমেন্ট প্রবলেম, অর্থাৎ কিভাবে কোয়ান্টাম সম্ভাবনাগুলো নির্দিষ্ট বাস্তবে পরিণত হয়, এই প্রশ্নটা ইঙ্গিত দেয় যে চেতনা হয়তো বাস্তবতা গঠনে একটি মৌলিক ভূমিকা পালন করে। কিছু ব্যাখ্যায় বলা হয়েছে যে চতন পর্যবেক্ষণ শুধু বিশ্বের পূর্বনির্ধারিত সত্যগুলোকে প্রকাশ করে না, বরং সেগুলো তৈরি করতেও অংশগ্রহণ করে। যদি এটা সত্যি হয়, তাহলে হয়তো স্বাধীন ইচ্ছা প্রাকৃতিক নিয়ম ভাঙার মাধ্যমে কাজ করে না, বরং সম্ভাবনা থেকে বাস্তবের জন্ম হওয়ার প্রক্রিয়াতেই অংশগ্রহণ করে। কমপ্লেক্সিটি সায়েন্স বা জটিলতার বিজ্ঞান পছন্দ এবং স্বাধীনতাকে দেখার জন্য আরও একটি নতুন দৃষ্টিকোণ দেয়। জটিল সিস্টেমগুলো, বাস্তুতন্ত্র থেকে অর্থনীতি থেকে মস্তিষ্ক পর্যন্ত, প্রায়শই এমন কিছু নতুন বৈশিষ্ট্য দেখায় যা তাদের উপাদানগুলো সম্পর্কে জেনে অনুমান করা যায় না। একটা ঝাঁক পাখি কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক ছাড়াই এক সত্তা হিসাবে আচরণ করে। লক্ষ লক্ষ ব্যক্তিগত ড্রাইভিং সিদ্ধান্তের ফলে একটি শহরের ট্রাফিক প্যাটার্ন তৈরি হয়। হয়তো স্বাধীন ইচ্ছা যথেষ্ট জটিল তথ্য প্রক্রিয়াকরণ সিস্টেমের একটা ইমার্জেন্ট প্রপার্টি বা উদ্ভূত বৈশিষ্ট্য, এমন কিছু যা স্বাভাবিকভাবেই তৈরি হয় যখন পদার্থ আত্মপ্রতিফলন এবং পছন্দের ক্ষমতা সম্পন্ন প্যাটার্নে সংগঠিত হয়। বিংশ শতাব্দীর অস্তিত্ববাদীরা অভূতপূর্ব তীব্রতার সাথে স্বাধীনতাকে আলিঙ্গন করেছিলেন। জন পল সার্ত্র ঘোষণা করেছিলেন যে মানুষ স্বাধীন হতে বাধ্য, কোনো পূর্বনির্ধারিত সারমর্ম বা উদ্দেশ্য ছাড়াই অস্তিত্বে নিক্ষিপ্ত। এই আমূল স্বাধীনতা গভীর দায়িত্ব নিয়ে আসে। আমরা যা হতে পছন্দ করি তার জন্য আমরা সম্পূর্ণরূপে দায়ী। তবুও এই দায়িত্ব কেবল আমাদের পছন্দের জন্য, তার পরিণতির জন্য নয়। আমরা খাঁটিভাবে বা মেকিভাবে পছন্দ করি, কিন্তু আমাদের পছন্দের প্রতি বিশ্ব কিভাবে প্রতিক্রিয়া জানায় তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সার্ত্রের সমসাময়িক আলবেয়ার কামু অর্থহীন মহাবিশ্বে অর্থ খোঁজার ক্ষমতাসম্পন্ন শ্রোতাদের অযৌক্তিক পরিস্থিতি অনুসন্ধান করেছিলেন। কামুর জন্য স্বাধীনতা চূড়ান্ত উদ্দেশ্য খুঁজে পাওয়ার মধ্যে ছিল না, বরং বিদ্রোহের মধ্যেই ছিল। এর চূড়ান্ত ভিত্তিহীনতা সম্পর্কে সম্পূর্ণ জেনেও অর্থ এবং মূল্য তৈরি করার সিদ্ধান্ত। আধুনিক দার্শনিকরা পরিশোষিত সামঞ্জস্যপূর্ণ বা কম্প্যাটিবিলিস্ট তত্ত্ব তৈরি করেছেন, যা স্বাধীন ইচ্ছাকে পূর্বনির্ধারিত ব্যবস্থার সাথে মেলানোর চেষ্টা করে। ড্যানিয়েল ডেনেট যুক্তি দেন যে স্বাধীন ইচ্ছা সঠিকভাবে বোঝা হলে কার্যকারণ থেকে পালানোর প্রয়োজন হয় না, বরং সঠিক ধরনের কার্যকারণের প্রয়োজন, যার যুক্তিসঙ্গত বিচার বিবেচনা, নৈতিক প্রতিফলন এবং আত্মনিয়ন্ত্রণের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমরা তখনই স্বাধীন যখন আমাদের কাজগুলো আমাদের নিজস্ব আকাঙ্ক্ষা, মূল্যবোধ এবং যুক্তি প্রক্রিয়া থেকে উদ্ভূত হয়, এমনকি সেই প্রক্রিয়াগুলো নিজেরাই পূর্ববর্তী কারণগুলোর ফল হয়। সুজান উলফ প্রস্তাব দেন যে স্বাধীনতার জন্য যুক্তির সাথে সঙ্গতি রেখে কাজ করার ক্ষমতা প্রয়োজন। আমরা তখনই স্বাধীন যখন আমরা নৈতিক এবং বিবেকবান কারণ চিনতে এবং তার প্রতি সাড়া দিতে পারি, তা আমাদের সেই চেনার ক্ষমতা নিজেই নির্ধারিত হোক বা নাও হোক। স্বাধীনতা কার্যকারণ শৃঙ্খল থেকে বাইরে পা রাখা নয়, বরং এর মধ্যে সঠিক ধরনের সত্তা হওয়া, যুক্তি এবং নৈতিক প্রতিক্রিয়ার ক্ষমতা সম্পন্ন সত্তা। হ্যারি ফ্র্যাঙ্কফুর্ট আলোচনাটিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে যুক্তি দেন যে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আমরা অন্য কিছু করতে পারতাম কিনা তা নয়, বরং আমাদের কাজগুলো সেই সব আকাঙ্ক্ষা থেকে আসে কিনা যা আমরা নিজেদের বলে মনে করি। স্বাধীনতা আমাদের উচ্চ স্তরের আকাঙ্ক্ষা, আমরা কি চাইতে চাই, এবং আমাদের প্রথম স্তরের আকাঙ্ক্ষা, আমরা আসলে যা চাই, তার মধ্যেকার সম্মতিতে থাকে। আসক্তির সাথে লড়াই করা একজন ব্যক্তি হয়তো ছাড়তে চাইতে পারেন দ্বিতীয় স্তরের ইচ্ছা, এবং একই সাথে চালিয়েও যেতে পারেন প্রথম স্তরের ইচ্ছা। স্বাধীনতা কার্যকারণ আইন লঙ্ঘন করার ক্ষমতার মধ্যে নয়, বরং সঠিক ধরনের অভ্যন্তরীণ সামঞ্জস্য অর্জনের মধ্যে।
আপনি যদি কেবল একজন জৈবিক যন্ত্র হতেন, পরিবেশগত ইনপুটগুলির প্রতি প্রোগ্রাম করা প্রতিক্রিয়া অনুসরণ করতেন, তাহলে কি আপনি সত্যিই আপনার নিজের স্বাধীনতাকে প্রশ্ন করতে সক্ষম হতেন? যে আপনি আপনার পছন্দের প্রকৃতি নিয়ে অবাক হতে পারেন, আপনি যে আপনার নিজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পরীক্ষা করতে পারেন, আপনি যে আপনার বর্তমান উপলব্ধির বিকল্পগুলি কল্পনা করতে পারেন, এই সব কিছুই এক ধরনের জ্ঞানগত স্বাধীনতার দিকে ইঙ্গিত করে, যা সাধারণ নির্ধারণবাদকে অতিক্রম করে। দার্শনিক রেনে দেকার্ত যখন তিনি এমন কিছু খুঁজছিলেন যা তিনি পরম নিশ্চয়তার সাথে জানতে পারেন, তখন তার বিখ্যাত সিদ্ধান্তে পৌঁছেছিলেন, আমি চিন্তা করি তাই আমি আছি, কিন্তু সম্ভবত সমানভাবে গভীর হবে, আমি আমার স্বাধীনতাকে প্রশ্ন করি তাই আমি স্বাধীন। অন্তত উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার তাৎক্ষণিক প্রোগ্রামিংকে অতিক্রম করার জন্য যথেষ্ট স্বাধীন, স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার প্রবাহের বাইরে পা রাখার জন্য যথেষ্ট স্বাধীন। আত্মপ্রতিফলনের এই ক্ষমতা পরিচিত মহাবিশ্বে অনন্য বলে মনে হয়। পাথর তাদের গতিপথ নিয়ে প্রশ্ন করে না, গাছপালা তাদের বৃদ্ধির ধরন নিয়ে অবাক হয় না, এবং এমনকি অত্যাধুনিক কম্পিউটারও তাদের নিজেদের প্রক্রিয়াকরণকে সেইভাবে পরীক্ষা করে না যেভাবে মানব চেতনা করে। সচেতনতার নিজের সম্পর্কেই এমন কিছু রয়েছে যা বিশ্বে একটি মৌলিকভাবে নতুন ধরনের কার্যকারণ প্রবর্তন করে বলে মনে হয়। শারীরিক শক্তির অন্ধ ধাক্কা আর টান নয়, বরং অর্থ, বোঝাপড়া এবং উদ্দেশ্যের সূক্ষ্ম প্রভাব। যখন আপনি নৈতিক যুক্তির ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেন, যখন আপনি একটি আবেগের পরিবর্তে একটি নীতির ওপর কাজ করতে পছন্দ করেন, যখন আপনি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর জন্য তাৎক্ষণিক আনন্দ ত্যাগ করেন, তখন মহাবিশ্বে অভূতপূর্ব কিছু ঘটছে। পদার্থ নিজেকে এমন প্যাটার্নে সংগঠিত করছে যা ন্যায় বিচার, সৌন্দর্য এবং সত্যর মতো বিমূর্ত ধারণাগুলো বিবেচনা করতে পারে এবং তারপর সেই বিবেচনার ভিত্তিতে তাদের আচরণ পরিবর্তন করতে পারে। এটি দার্শনিক অর্থে স্বাধীন ইচ্ছা গঠন করুক বা না করুক, এটি জটিলতা এবং সম্ভাবনার একটি অস্বাভাবিক ফুলের প্রতিনিধিত্ব করে। আপনার জীবনের সেই মুহূর্তগুলোর কথা ভাবুন যখন আপনি বৃহত্তর কিছুর জন্য আপনার তাৎক্ষণিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করেছেন, যখন আপনি একটি আরামদায়ক মিথ্যার পরিবর্তে একটি কঠিন সত্য বলেছেন, যখন আপনি ব্যক্তিগত খরচে কাউকে সাহায্য করেছেন, যখন চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে স্থির থেকেছেন যা আপনার প্রকৃতি আপনাকে ত্যাগ করার জন্য অনুরোধ করেছিল। সেই মুহূর্তগুলোতে আপনি কি কেবল একটি আরও পরিশীলিত প্রোগ্রাম অনুসরণ করছিলেন, নাকি আপনার মধ্যে সত্যিকারের সৃজনশীল এবং স্বায়ত্তশাসিত কিছু নিজেকে প্রকাশ করছিল? প্রশ্নটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে যখন আমরা মানব চেতনায় সময়ের ভূমিকা বিবেচনা করি। অন্যান্য প্রাণীদের মতো নয়, যারা মূলত তাৎক্ষণিক বর্তমানে আবদ্ধ বলে মনে হয়। মানব চেতনা অতীত এবং ভবিষ্যতের মধ্যে অবাধে ভ্রমণ করতে পারে। আপনি স্মৃতি পুনরুদ্ধার করতে পারেন, এমন পরিস্থিতি কল্পনা করতে পারেন যা কখনো ঘটেনি, ভবিষ্যৎ বছরের জন্য ঘটনাগুলোর পরিকল্পনা করতে পারেন। এই সাময়িক স্বাধীনতা এমন ধরনের পছন্দের সুযোগ দেয় যা বর্তমান মুহূর্তে আটকে থাকা মনের জন্য অসম্ভব হবে। যখন আপনি একটি সিদ্ধান্ত নেন, আপনি কেবল বর্তমান পরিস্থিতিগুলোর প্রতি সাড়া দিচ্ছেন না, বরং সঞ্চিত জ্ঞান, অভিক্ষিত পরিণতি এবং কল্পিত সম্ভাবনাগুলোর ওপর নির্ভর করছেন। আপনি বিশাল সময়ের ব্যবধানে তথ্য একত্রিত করছেন, অতীতের প্রতিশ্রুতির দাবিকে ভবিষ্যতের সুযোগের বিরুদ্ধে ওজন করছেন, দীর্ঘমেয়াদী মূল্যবোধের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনগুলোকে ভারসাম্য করছেন। এই সাময়িক একত্রীকরণ এক ধরনের কার্যকারণ স্থান তৈরি করে যেখানে সত্যিকারের নতুন প্রতিক্রিয়া উদ্ভূত হতে পারে, এমন প্রতিক্রিয়া যা অতীত দ্বারা অভিহিত কিন্তু তার দ্বারা কারারুদ্ধ নয়, ভবিষ্যৎ দ্বারা পরিচালিত কিন্তু তার দ্বারা পূর্ব নির্ধারিত নয়। হয়তো স্বাধীন ইচ্ছা কার্যকারণের অনুপস্থিতি সম্পর্কে কম এবং একটি বিশেষ ধরনের কার্যকারণের উপস্থিতি সম্পর্কে বেশি, যা স্মৃতি, কল্পনা, প্রতিফলন এবং পছন্দকে জড়িত করে। যখন আপনি একটি অভ্যাস পরিবর্তন করার, নতুন কিছু শেখার, একটি সম্পর্ক মেরামত করার সিদ্ধান্ত নেন, তখন আপনি বিশ্বে নতুন কার্যকারণ শক্তি প্রবর্তন করছেন।
বোঝাপড়ার শক্তি, উদ্দেশ্যের শক্তি, প্রতিশ্রুতির শক্তি। এই শক্তিগুলো আপনার মস্তিষ্কের শারীরিক প্রক্রিয়া থেকে উদ্ভূত, কিন্তু তারা সংগঠনের এমন প্যাটার্নগুলোর প্রতিনিধিত্ব করে যা সেই প্রক্রিয়াগুলোকেই নতুন আকার দিতে পারে। এই দৃষ্টিভঙ্গি পরামর্শ দেয় যে স্বাধীন ইচ্ছা হয়তো প্রকৃতির নিয়মের বিরোধী নয়, বরং তা চূড়ান্ত প্রকাশকে প্রতিনিধিত্ব করে। একই বিবর্তনীয় শক্তি যা আপনার শ্বাস এবং নড়াচড়াকে আকার দিয়েছে, তা আপনার প্রতিফলন এবং পছন্দের ক্ষমতাকেও আকার দিয়েছে। একই শারীরিক নীতি যা কণার নাচকে নিয়ন্ত্রণ করে, তা জটিলতা থেকে চেতনার উদ্ভবকেও নিয়ন্ত্রণ করে। এই দৃষ্টিকোণ থেকে স্বাধীন ইচ্ছা প্রাকৃতিক আইনের লঙ্ঘন নয়, বরং এর সবচেয়ে পরিশোধিত প্রকাশ। তবু আমরা যখন এই সম্ভাবনাগুলি অন্বেষণ করি, তখন রহস্য সমাধানের পরিবর্তে আরও গভীর হয়ে ওঠে। আমরা মস্তিষ্ক সম্পর্কে যত বেশি বুঝি, চেতনা তত বেশি অসাধারণ হয়ে ওঠে। আমরা যত বেশি স্নায়বিক নেটওয়ার্ক ম্যাপ করি, বিষয়গত অভিজ্ঞতা তত ধাঁধাময় বলে মনে হয়। আমরা পছন্দের প্রক্রিয়াগুলি যত শনাক্ত করি, পছন্দের ঘটনা তত আশ্চর্যজনক বলে মনে হয়। হয়তো এটি এমনই হওয়া উচিত। বিজ্ঞান এবং দর্শনের সর্বশ্রেষ্ঠ প্রশ্নগুলি আমাদের বোঝাপড়া বাড়ার সাথে সাথে আরও জগতিক হওয়ার পরিবর্তে আরও সুন্দর হয়ে ওঠার একটি উপায় আছে। তারাগুলোর পদার্থ বিজ্ঞান সম্পর্কে শেখা তারাদের আলোকে কম মোহনীয় করে তোলে না। শালক সংশ্লেষণের রসায়ন বোঝা বনজ ভূইষ্ঠির বিস্ময়কে হ্রাস করে না, এবং চেতনার স্নায়বিক ভিত্তি আবিষ্কার করা হয়তো চেতনার জাদু দূর করবে না, বরং এটিকে আমরা যা কল্পনা করেছিলাম তার চেয়েও অসাধারণ বলে প্রকাশ করবে।